নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব প্রতিভা বসুর লেখা এক নীরব কষ্টের গল্প, নিয়তি। এক মা যিনি বয়সের ভারে ছেলের আশ্রয়ে এসে থাকতে শুরু করেন, ভালোবাসেন সকলকে, ছেলেকে, নাতিকে, এমনকি পুত্রবধূকেও। কিন্তু সেই ঘরের ভিতরেই যেন একটা ঠান্ডা দেওয়াল গড়ে ওঠে পুত্রবধূর নীরব ব্যবহারে। কিছুই সরাসরি বলা হয় না, কিন্তু তার চোখে মুখে সব লেখা থাকে। এই নারীর উপস্থিতি যেন একটা বাড়তি ভার। চলুন শুনে নিই সেই না বলা অভিমান আর বোবা যন্ত্রণার গল্প, নিয়তি। রঞ্জনের বাবা যখন আমন্ত্রিত অধ্যাপক হয়ে 3 বছরের জন্য ওয়াশিংটনে পড়াতে যান, রঞ্জনের বয়স তখন 3। স্ত্রী পুত্রকেও সঙ্গে নিলেন। আসলে নিতেই হলো, রেখে যাবার মতো দুই পক্ষের এক পক্ষেও এমন কেউ ছিল না যাদের কাছে ওরা থাকতে পারে। রঞ্জনের বাবা প্রবীরের পিতামাতা বহুদিন গত, রঞ্জনের মা অনুরাধারও তাই। অবশ্য গত বছর পর্যন্ত অনুরাধার মা জীবিত ছিলেন, তারপরেই সব ফাঁকা। দাদার কাছে গিয়ে থাকাটা অনুরাধারও যেমন ভালো মনে হলো না, প্রবীরের ছোট ভাই সুবীরের কাছেও ওদের রেখে যাওয়ারটা তেমন ভালো মনে হলো না প্রবীরের। অনুরাধার দাদা থাকে বহরমপুরে, মাকে সে দেখতো না, আর বোন তো অনেক দূরের ব্যাপার। আর ওদিকে প্রবীরের ভাইও রানাঘাট রেলওয়েতে কাজ করে। কি জানি কি কারণে দাদার ওপর সে প্রীত নয়, যদিও পিতামাতার অবর্তমানে দাদাই তাকে দেখেছেন, লেখাপড়ার মনোনিবেশ করতে শাসন করেছেন। তথাপি মনে হয় ঈর্ষাগত কারণেই দাদার সঙ্গে সে একাত্ম হতে পারেনি। প্রবীর যে বছর ম্যাট্রিক পাশ করলেন, বাবা মারা গেলেন। যে বছর বিএ পাশ করলেন, মা মারা গেলেন। সুবীর তখন মাত্রই 13 বছরের বালক। লেখাপড়া বিষয়ে প্রবীরের জন্য কোনোদিন কারোকে ভাবতে হয়নি। ঈশ্বর তাকে যথেষ্ট মেধা দিয়ে ভগবদামে পাঠিয়েছেন। মেধার জোরে প্রথম ছাড়া দ্বিতীয় হননি কোনোদিনও। খুব অল্প সময়ের মধ্যেই এমএ পাশ করে অধ্যাপক হয়ে বসেছিলেন। কিন্তু লেখাপড়ায় সুবীর দাদার উল্টো, মারামারি কাটাকাটি করে কোনো রকম 10টা ক্লাস উত্তীর্ণ হয়ে সে নানা ধরনের আজে বাজে কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ল। অনেক কষ্টে সে অন্ধকার জগৎ থেকে উদ্ধার করে কোনো বন্ধুর বাবার সাহায্যে প্রবীর সুবীরকে ঢুকিয়ে দিলেন চাকরিতে। বিয়ে সে নিজেই করেছে, অবশ্য প্রবীরও তাই। অনুরাধা তখন বিএ পাশ করে মাস্টারি করছিল। দাদার সংসারে সকলকে নিয়ে বসে খেয়ে আবার এমএ পড়বেন সে উপায় ছিল না। যাওয়ার টাকা সংগ্রহ করতে যথেষ্ট অসুবিধা হয়েছিল প্রবীরের। বিয়ের পর অনুরাধা চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, কেননা প্রায় বছরখানেক এমন এক নামধাম গোত্রহীন অসুখে ভুগলেন যে ডাক্তাররা কিছুতেই অনুধাবন করতে পারলেন না। ভালো নিজে থেকেই হলো। ভালো হয়ে যাবার কিছুকালের মধ্যেই রঞ্জনের সম্ভাবনা হলো, তারপর আর কাজে ফেরা অসম্ভব। অতীত ইতিহাস এতটুকুই। তারপরই সুখ সমৃদ্ধির দরজা হঠাৎ একেবারে সিংহ দরজা হয়ে খুলে গেল। ওয়াশিংটন থেকে এই আমন্ত্রণ প্রবীর কল্পনাও করেননি, কিন্তু বুঝতে পেরেছিলেন এর মধ্যে তার মাস্টারমশাইয়ের হাত আছে। বিখ্যাত অর্থনীতিবিদ তিনি, প্রায় 15 বছর ওদেশে আছেন। প্রিয় ছাত্রটিকে কখনো ভুলেননি। কিন্তু ভাগ্য অপ্রসন্ন হলে আর কিছুতেই কিছু হয় না। অনেক আনন্দ নিয়ে ফিরে আসার অল্প কিছু পরেই একদিন অকস্মাৎ শেষ রাত্রে হার্ট অ্যাটাকে মারা গেলেন প্রবীর। এই সর্বনাশকে অনুমান করতে পারে? অনুরাধা স্তম্ভিত হয়ে থেকে হঠাৎ একটা আর্তনাদ করে উঠে অচৈতন্য হয়ে পড়লেন। প্রবীরের বন্ধু বান্ধবেরা সকলেই সে সময় তার পাশে ছিল। কোথায় কি টাকা পয়সা পাওনা আছে, প্রভিডেন্ট ফান্ডে কি আছে, সব টাকার খোঁজ খাজ করে তারা তুলে দিলেন অনুরাধার হাতে। অনুরাধা তার পিতৃবালক পুত্রটিকে নিয়ে ভাগ্যের লড়াইতে নেমে দিল্লি ছাড়লেন। দিল্লিতে তার কেউ নেই বলে সে কলকাতাও কেউ আছে এমন নয়, তথাপি কলকাতায় তার পৈতৃক ভূমি, সবার দেশ, পরিচিতের পরিচিতি। একজনের বাড়িতে একটি ঘর পেয়ে সেখানেই উঠলেন। উঠে প্রথমেই ছেলেকে স্কুলে ভর্তি করবার চেষ্টায় গলদঘর্ম হতে হলো।
ভর্তি করবার পরে দিবারাত্র চাকরির সন্ধানে ঘুরতে লাগলেন। বসে খেলে রাজার গোলা শূন্য হয়ে যায়, সেখানে অনুরাধার ওই ছোট গোলা ফুরোতে আর কতদিন লাগে? ঘর ভাড়া, খাওয়া পড়া, ছেলের স্কুল, এই নিয়ে তো কম খরচ নয়। কিন্তু চাকরি তাকে কিছুতেই ধরা দিচ্ছে না। অথচ বিয়ের রেজাল্ট খুব ভালো, মাত্রই কয়েক নম্বরের জন্য ফার্স্ট ক্লাস পাননি, কিন্তু ফার্স্ট হয়েছিলেন। সে বছর ইংরেজিতে কেউই ফার্স্ট ক্লাস পায়নি। শেষ পর্যন্ত জুটল একটা চাকরি, যেন ডুবে যেতে যেতে মাটি পেলেন। মাটি পেয়ে প্রথমে বিটিটা করে নিতে চেষ্টা শুরু করলেন, না হলে স্কুল মাস্টারিতে উন্নতি নেই। অথচ উন্নতি তার দরকার, রঞ্জনকে ওপরে তুলতে হবে, তুলতে চাইলে পয়সাও চাই। প্রবীর চলে যাবার পরের থেকে জীবন তাকে যে যুদ্ধের সৈনিক তৈরি করে ফেলেছে, সেখানে শুধু এই রব, সময় নেই, সময় নেই। তা বলে প্রবীরের জন্য কি তার শোক করবার সময় হয় না? হয়। ছেলেকে বুকের কাছে নিয়ে রাত্রিবেলা যখন সারা বেলায় সব কিছু সেরে বিছানায় এসে গা এলান, তখনই মানুষটা তার বুকের হাড়, মাঁস, মজ্জা সব চিবিয়ে খায়। দু চোখের জলে বালিশ ভিজে যায়। পরিশ্রম সার্থক হলো। বিটি পাশ করলেন, তিনি ফার্স্ট ক্লাসও পেলেন, কিন্তু এখানেই নিবৃত্ত হলো না তার চেষ্টা। এমএ পরীক্ষার জন্য সচেষ্ট হলেন। ছেলে তার বাবার মতো সাধারণ মেধার অধিকারী না হলেও লেখাপড়ায় পিছিয়ে আসবার মতো নয়। প্রথম বা দ্বিতীয় না হলেও প্রথম 5 জনের মধ্যেই সে থাকে। আস্তে আস্তে বড় হয়ে উঠছে। দেখতে খুব বেশি তার বাবার চেহারাটা পেয়েছে। মায়ের দুঃখ সে বোঝে, মায়ের প্রাণান্ত পরিশ্রমও যে তাকে বড় করে তোলার জন্যই, সে কথাও সে বোঝে। মনে মনে ভাবে, আমি যখন সত্যি বড় হব, যখন আমিও চাকরি করব, মাকে একদিনও আর খাটতে দেব না। এই মন্ত্র জপ করতে করতে সত্যিই একদিন বড় হয়ে গেল সে। ততদিন তার মাও রাত্রিরের কলেজে পড়ে পড়ে এমএ পাস করে ফেললেন এবং একটা ফার্স্ট ক্লাসও পেয়ে গেলেন। চেষ্টা করে করে অনেক আবেদন নিবেদন পাঠিয়ে পাঠিয়ে স্কুল ছেড়ে একদিন ঢুকে পড়লেন কলেজের চাকরিতে। ছেলেও ওই ইংরেজি অনার্স নিয়ে বিএ পাস করবার পর মা বললেন, আইএসটা দিয়ে দিবি নাকি? যা রেজাল্ট করেছিস তাতে তো মনে হয় ওটাও খুব সহজেই পাশ করে যাবি, কাজও নির্দিষ্টভাবে পারবি, ভেবে দেখতে পারিস। রঞ্জন ভাবল। মায়ের সঙ্গে মতবিরোধ হলো না, অতএব তাই করল এবং যথাকালে পাশও করে বেরোলো। মুশকিলটা হলো তখনই যে তার পোস্টিং হলো চুঁচুড়া শহরে, আর মায়ের চাকরি হলো কলকাতায়। মাকে ছেড়ে সে একদিনও থাকেনি। এও জানে বাবাকে হারাবার দুঃসহ শোক তার মা তাকে বুকে নিয়ে সহ্য করতে পেরেছেন। মায়ের জন্য যে তার শুধু মা বলেই ভালোবাসা তা নয়, মায়ের সহিষ্ণুতা, পরিশ্রম, ক্ষমতা, একদিনের জন্য ছেলেকে বসন ভূষণ, লিখন পঠন এসব বিষয়ে একবিন্দু কার্পণ্য বা অমনোযোগী হতে না দেখা, এসবগুলো তাকে প্রতি মুহূর্ত মায়ের প্রতি শ্রদ্ধায় আনত করেছে, ভালোবাসার গভীরতা বাড়িয়েছে। মাকে একা রেখে অন্যত্র যেতে বা কষ্ট হবার তা তো হলোই, কিন্তু বেশি কষ্ট হলো মায়ের কষ্ট ভেবে। মা তাকে ছেড়ে থাকবেন কি করে? অথচ যেতে তো হবেই। বুক ভরা বেদনা নিয়ে গেল। মা হাসি মুখে সজল চোখে বললেন, দূর বোকা, এখান থেকে এইটুকু তো পথ, তুইও আসতে পারবি, আমিও যেতে পারবো, তা নিয়ে আবার মন খারাপ কিসে? রঞ্জন বলল, এখন তো আমি চাকরি করব, তোমার কাজটা ছেড়ে তুমি চলো না মা আমার সঙ্গে। মা হেসে বললেন, পাগল নাকি? বসে বসে করব কি আমি? তুই তো সারাক্ষণ নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকবি, তবে এই মুহূর্তে গিয়ে তুই বড্ড অসুবিধায় পড়বি। বাড়ি তো পাচ্ছিস, কিন্তু রান্না করে খেতে দেওয়া এসব কে করে? সেজন্য আপাতত রঘুকে দিয়ে দিচ্ছি, ও তোকে ছোট থেকে বড় হতে দেখলো, ভালোবাসি খুব। ও সঙ্গে গেলে সেসব নিয়ে আর আমার কোনো ভাবনা থাকবে না। রঞ্জন ভুরু কুচকালো। রঘুদা কেন আমার সঙ্গে যাবে? তোমার কাছে সে থাকবে। আমার আর লোকের কি দরকার? ও, আমি চলে গেলে তুমি অনশনে থাকবে? অনশন কেন? আমি কি রাঁধতে জানি না? তোর বাবার মতে আমি নাকি খুব ভালো রাঁধুনি ছিলাম। যাই হোক,
রহুকে নিয়ে তারপরেও অনেক কথা কাটাকাটি হলো মা আর ছেলেতে। অবশেষে মায়ের কথাটাই বহাল রইল। কিন্তু যাবার আগে মায়ের জন্য সে একজন পরিচিত ঠিকে কাজের মেয়েকে নিযুক্ত করে গেল। এই তো এখান থেকে চুচুড়া, শিয়ালদা থেকে ট্রেনে উঠলে 50 মিনিটের মধ্যেই পৌঁছে দেবে নৈহাটি। তারপর সেখান থেকে নৌকোতে করে গঙ্গা পার হয়ে গেলেই পৌঁছে যাবে সেখানে। রঞ্জনের বাড়ি ঠিক হয়েছে গঙ্গার ধারে। অনুরাধা কলেজ থেকে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে সঙ্গে গেলেন। ছেলেকে গোছগাছ করে দিয়ে সংসার বিষয়ে রহুকে অনেক পরামর্শ দিয়ে ফিরে এলেন। 5 দিন ছিলেন। কী যে ভালো লেগেছিল ছেলের কাছে অন্য একটা পরিবেশে, অন্য একটা বাড়িতে গিয়ে। বাড়িটা কি সুন্দর, একদম গঙ্গার ধারে। মনে হচ্ছিল সত্যি চাকরিটা ছেড়ে ছেলের কাছে গিয়েই থাকেন। এতদিন ছিল তার কাছে, এখন তিনি আছেন ছেলের কাছে। ছেলে যোগ্য হয়ে বড় হয়েছে, এমন একটা সম্মানের পদমর্যাদার আছে। ভাবতে ভাবতে রোমাঞ্চ হচ্ছিল। কি অনিশ্চয়তার মধ্যে ফেলে যেতে হয়েছিল প্রবীরকে। ভেবেছিলেন ঈশ্বর কি অকরুণ। এখন ঈশ্বরের করুণায় চোখে জল আসে। ফিরে এসেই ছেলের বিয়ের কথা চিন্তা করতে লাগলেন। বিয়ে না করলে একা একা থাকতে বড় কষ্ট হবে। মনে মনে যে কত মেয়ের কথা ভাবলেন তা ঠিক নেই, কিন্তু কিছুই যেন মনোমতো হলো না। যখন বিয়ের কথা ভাবেননি তখন কত মেয়ে দেখে কতবার মনে হয়েছে, ইস, এরকম একটা মেয়ে যদি রঞ্জুর বউ হতো কি ভালোই না হতো। এটাই মজা হলো তখন, যার কোনো প্রয়োজন নেই সব ধরা দেয়, আর প্রয়োজনের সময় সব কোথায় পালায়। এই করতে করতে কোথা দিয়ে কেটে গেল 2 বছর। 3য় বছরে রঞ্জন নিজেই নিজের জন্য পাত্রী ঠিক করে খবর দিল মাকে। মা তো শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আর দেরি না করে ভাবি কুটুম্বদের সঙ্গে কথা বলে মেয়ে দেখে স্থির করে ফেললেন দিনক্ষণ। রূপসী বলতে যা বোঝায় অপর্ণা ঠিক তা নয়, কিন্তু শ্রীময়ী, কথাবার্তাও নরম, বেশ বর্ধিষ্ণু ঘরের মেয়ে। হয়ে গেল বিয়ে, চাহিদা কিছু ছিল না। তথাপি অপর্ণার বাবা বেশ দরাজ হাতেই সব দিলেন মেয়েকে। বিয়ের পরেই রঞ্জু চুচুড়া থেকে বদলি হয়ে গেল মেদিনীপুরে। এটাই খুব খারাপ লাগলো অনুরাধার। এখানে কত কাছে ছিল, আসা যাওয়া চলতো সপ্তাহের শেষে, আর ছোটোখাটো ছুটি পড়লে তো কথাই নেই। তখন ছিল একজনের জন্য কষ্ট, এখন হলো দুজনের জন্য। ছেলে বলল, মা, কাজ ছেড়ে দিয়ে চলো আমার কাছে। মা বললেন, আর তো কটা বছর আছি, করি না হয়, এক্সটেনশন আর নাই, নেব বছর 1.5 বাদে। অপর্ণা যখন সন্তান সম্ভবা হলো, গ্রীষ্মের লম্বা ছুটিটা তিনি কাটিয়ে এলেন মেদিনীপুরে। বউকে একেবারে মাথায় করে রাখলেন। সারাদিন অপর্ণা কি খাবে, কি করবে, প্রত্যেক দিন নিয়ম করে হাঁটবে, সব তার ছকে বাঁধা। ছুটি যখন ফুরিয়ে গেল, যখন চলে এলেন তিনি, তার মাস 2 বাদেই অপর্ণা চলে গেল পিত্রালয়ে। সময় হলে নিরাপদেই বাচ্চা জন্মালো। ছেলেকে মাস 3 বড় করে অপর্ণা চলে গেল মেদিনীপুরে। অনুরাধার ইচ্ছে ছিল মাসখানেক অন্তত নিজের কাছে এনে রাখেন। এখন আর জায়গার অভাব নেই। যে ভদ্রলোকের কাছ থেকে তিনি ঘরটি ভাড়া নিয়ে এসে উঠেছিলেন গত বছর মারা গেছেন। ভদ্রমহিলা একা, অনুরাধাকে মেয়ের মতো ভালোবাসেন। বললেন, এখন তো ছেলে, ছেলের বউ, নাতি সবই হলো, তোমার এত কষ্ট সবই সার্থক হয়েছে। এখন একটা ঘরে আর জায়গা হবে কি করে? যদি চাও আমি তোমাকে পাশের ঘরটা ছেড়ে দিতে পারি। দেখছো তো একেবারে একা হয়ে গেলাম। তুমি কাছে থাকা আর আমার সন্তান থাকলে তাদের কেউ কাছে থাকা এরকমই হতো, বরং তুমি আমাকে একটু বেশি দেখাশোনা করো। হাতে স্বর্গ পেলেন অনুরাধা। একটা ঘর নিয়ে বেশ চিন্তাই করছিলেন ছেলেকে বিয়ে হওয়ার পর থেকেই। কলকাতায় এলে ওরা কোথায় থাকবে, ঘর তো একটাই। এভাবে খবরটা পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ হলেন। বললেন, মাসিমা, আপনি আমার মস্ত বড় একটা সংকট মোচন করলেন। আমি যে কতদিন ভাবছিলাম আরেকটা ঘরের জন্য, খোঁজও করেছি 2-1টা বাড়ির, কিন্তু আপনাকে ছেড়ে যেতে আমার মন সায় দেয়নি। রঞ্জু যখন 6 বছরের বালক, তখন তাকে নিয়ে এসে আপনার কাছে উঠেছি।
এখন সে ছেলের বাবা, চাকরি করতে হয়েছে নিজেকে, কিন্তু ছেলে নিয়ে আপনি আছেন বলে কখনো কোনো দুশ্চিন্তা হয়নি। দেরিতে ফিরে এসে দেখেছি আপনি তাকে খাইয়েছেন, তারপর সে দাদুর হাত ধরে বেড়াতে গেছে পার্কে। এই আশ্রয় কি ইচ্ছে হলেই ছাড়া যায়? ঘরটা কি সুন্দর করে সাজালেন অনুরাধা। মেদিনীপুরে চলে যাবার আগে মাকে আর বাচ্চাকে 1 মাস নিজের কাছে রাখবেন, এই তার আশা। নাতিকে দেখতে সব রোববার সকালেই চলে যাচ্ছেন চুচুড়া, আবার ফিরে আসছেন। ঘর পেয়ে বললেন, এবার তোমাকে আমার কাছে নিয়ে যাব কলকাতা। মাস 2-1 তো হলো, আর 1টা মাস আমার কাছে রেখে 3 মাসের পরে পাঠাবো। তোমার আর কোনো কষ্ট হবে না। রঞ্জু লিখেছে খুব ভালো একটি আয়া ঠিক করেছে, সে নিয়ে যেতেও নিজেই আসবে। কিন্তু সে আশা পূর্ণ হলো না অনুরাধার। রঞ্জু ঠিকই এলো, মায়ের দ্বিতীয় ঘরের সাজগোজ দেখে বলল, তোমার দেখছি আমার চেয়েও তোমার পুত্রবধূটির দিকেই বেশি নজর। বলেই বলল, তা হোক, ওই এক ঘরে যে আমি আর তুমি থাকতাম, সেই স্মৃতি আমার কাছে আমার জীবনের সবচেয়ে মধুর আর মূল্যবান স্মৃতি। মাকে জড়িয়ে ধরে বলল, তোমার মতো মা জগতে কজন পায়। পরের দিনই পুত্রসহ মাতাকে নিয়ে আসতে রঞ্জু চলে গেল চুচুড়া। ফিরে এলো একা। বলল, হঠাৎ অপুর শরীর খুব খারাপ হয়েছে। তাই ওর মা বললেন, বাচ্চাটা তো সারাদিন দেখতে হবে, রাখতে হবে, তা তোমার মায়ের তো সময় নেই, কলেজে যান, আসেন বিকেলে, সেজন্য এক্ষুনি নিয়ে যেও না, কষ্ট হবে অপুর। অপু একটু সেরে উঠলেই নিয়ে যেও। পুত্রকে মাসখানেক আগে এসেও একবার দেখে গেছে রঞ্জু, হবার সময় তো ছিলই। মাকে বলল, বাচ্চাটা কিন্তু বেশ মোটা হয়েছে মা, দিব্যি বড়সড় ছেলে। অনুরাধা ব্যস্ত হয়ে বললেন, শরীর খারাপ হয়েছে অপুর? সে কি, কী ধরনের শরীর খারাপ হলো? ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলি তো? তুই কেমন বুঝলি রঞ্জু? রঞ্জু বলল, আমি তো কিছুই বুঝলাম না। বললাম, চলো আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, জেনে যাই আবার কি হলো। তাও গেল না। আমাকে খুব থাকতে বলছিল। আমি কেমন করে থাকি? জানি তুমি কিভাবে অপেক্ষা করছো। রঞ্জু এসেছে গুড ফ্রাইডে ছুটিতে, আজকাল আবার ইস্টার মানডেটা দেয় না। পরের দিনই চলে যেতে হলো। যাবার আগে বলল, তুমি যেন আবার চিন্তা করতে বসো না, ওদের একটু অকারণে ভয়। অপু তো বেশ ভালো আছে, সেটাই তো মনে হলো আমার। যাক গে, আমি বলে এসেছি অপুকে ডাক্তার দেখিয়ে যেন যত শিগগির পারে তোমার কাছে নিয়ে যায় ওর দাদা। তোমার এখান থেকেই রওনা হয়ে যাবে, তুমি কদিন ছুটি নিয়ে সঙ্গে যাবে। আমি নিতে আসব, চিঠি লিখে তারিখটা জানিয়ে দেব। যাবার আগে মাকে আগের মতোই আদর করে চলে গেল। প্রবীরের কথা মনে পড়ে গেল অনুরাধার। দু চোখ জলে ভরে আসে। কি সুন্দর তার ছেলে, দেখে গেল না। অপু এলো। যে তারিখে রঞ্জু নিতে আসবে ঠিক তার 7 দিন আগে। বউ আর নাতিকে দেখে আহ্লাদে আটখানা অনুরাধা। কি সুন্দর বাচ্চাটা, ওকে ছেড়ে কাজে যেতে ইচ্ছে করে না, কেবল ইচ্ছে করে দিনে রাত্রে বুকে নিয়ে বসে থাকেন। বাড়ির মাসিমা বলেন, নাতি এবার তোমাকে ঠিক ঘরে বাঁধবে। অনুরাধা বলে, বাঁধুক, এখন আমার ভয় কি? নাতির বাবা এখন আমারও বাবা, এখন আমি আর কিছুতে ভয় করি না। শুধু নাতি নয়, বউকে কি চোখের আড়াল করতে ইচ্ছে করে? কি যে ভালো লাগে মেয়েটাকে। সত্যি কাজ ছেড়ে চলেই যেতে ইচ্ছে করে ওদের কাছে। যাক, আর তো মাত্র 3টে বছর, এক্সটেনশন আর নেবেন না। যখন তখন বুকে চেপে ধরেন বাচ্চাটাকে। অপু যেন একটু বিরক্ত হয় তাতে। কিছু ঠিক বলে না, কিন্তু ঠিক পছন্দ যে করে না সেটা বোঝা যায়। কেননা কথা প্রসঙ্গে অবান্তরভাবেই বলে, বাচ্চাতে যখন তখন না ধরাই ভালো। প্রথমত হাত না ধুয়ে ধরাটা খুব আনহাইজিনিক, তার উপর সবসময় কোলে নিলে বাচ্চার স্বাস্থ্য খারাপ হয়ে যায়। বলে খুব নরম করেই, তবু যেন বেদনায় কোনো তন্ত্রীতে গিয়ে আঘাত লাগে অনুরাধার। বাচ্চা বিষয়ে অনুরাধা কি তার 21 বছরের বধূমাতার কাছে নিজের 58 বছরের অভিজ্ঞতার অনেক নিচে? রঞ্জনকে কি তিনি মানুষ করেননি?
বলতে নেই, কিন্তু রঞ্জনের স্বাস্থ্য দেখার মতোই। রঞ্জন জন্মাবার আগে সন্তান পালন বিষয়ে যেখানে যেই বই পেয়েছেন সব কিনে এনে পড়েছেন। প্রবীর কত ঠাট্টা করেছে তাই নিয়ে, কত খেপিয়েছে। রঞ্জু যত আপন, যত একাত্ম মনে হয়, রঞ্জু সবই তার তেমনি আপন, তেমনি একাত্ম। কিন্তু তা তো আর হয় না। অথচ তীব্র আকর্ষণ তার ছেলের বউ আর নাতির প্রতি। অপর্ণা কেমন করে তা বুঝবে? কথাটা তো বেঠিক নয়। ঠিকই তো বলেছে, সবসময় কোলে নেওয়া আদর করা ভালো নয় শিশুর পক্ষে। রঞ্জু যখন নিতে এলো, অনুরাধা যেতে পারলেন না সঙ্গে। কী কারণে যেন ছুটি নেওয়া অসুবিধা হলো। অবশ্য পুজোর ছুটি আর বেশি দেরি নেই, তখন গেলেই হবে। রঞ্জু একটু অভিমান করলো মায়ের ওপর। দিন যে কোথা দিয়ে কেটে যায় কে জানে। দেখতে দেখতে অনুরাধার অবসর নেওয়ার সময় এসে গেল। নিলেনও। তারপরেই আনন্দে অধীর হয়ে চলে এলেন ছেলের কাছে। আর মাকে পেয়ে ছেলেও আনন্দে ততোধিক অধীর হলো। এতদিনের স্বপ্ন যেন সার্থক হলো মনে হচ্ছে। মা আর কোনো দিন টাকার ধান্দায় সারাদিন ছুটে বেড়াবেন না, টিউশন করে গলা ভেঙে ফেলবেন না। রঞ্জুর কাছে রঞ্জুর মেয়ে হয়ে নিজের সব ভার সমর্পণ করে অবসর যাপন করবেন। এর চেয়ে বড় স্বপ্ন আর কিছুই ছিল না রঞ্জুর। 2 বছরের পুত্রকে হাত ধরে এনে বলল, যাও এবার দিদার কাছে যাও, যত খুশি আবদার অত্যাচার করো, আমাকে যেন আর জ্বালিও না। নাতিকে চুমু খেয়ে অনুরাধা বললেন, কী রে, বাবাকে খুব জ্বালাস নাকি? নাতি অম্লান বদনে সে কথা স্বীকার করে বললেন, বাবাকে জ্বালাই, মাকে জ্বালাই, সবাইকে জ্বালাই। খুব হাসি, যেন কত ভালো কথা। ওরে দুষ্টু, তুই আমার ছেলেকে জ্বালাস? দাঁড়া, এখন থেকে আমিও তোকে জ্বালাবো। কোলে তুলে বুকের মধ্যে থুতনি দিয়ে কাতুকুতু দিলেন। অগ্নি খিলখিল করে হাসতে লাগলো। এই নামটা অনুরাধাই রেখেছেন। হাসতে হাসতে বললেন, মা দেখবে এসো, নতুন দিদাটা আমাকে এরকম জ্বালাচ্ছে। সপ্রতিভ ছেলে, 3 দিনের মধ্যে সে দিদার ভক্ত হয়ে গেল। আর অনুরাধা শুধু নাতি নয়, সংসারেরও মা হয়ে সংসার পরিচালনার হাল ধরে ফেললেন। নিজে থেকে যে ফেললেন ঠিক তা নয়, রঘু পুরনো লোক, এই মায়ের কাছেই তার হাতে খড়ি। আর আয়া নতুন হলেও অনুরাধাকে মান্য করতে ভালোবাসে এবং গৃহিণী হিসাবে প্রাধান্য দিতে দেরি করল না। আর একজন চাপরাশি আছে, সেও খুব ভালো। অপর্ণার বয়স কম, সংসারের ওসব ঝুট ঝামেলার মধ্যে সে থাকতে চায় না। সংসারটা চলে কাজের লোকেদের ওপর। হাকিম সাহেবের বিবি, সবাই খাতির করে চলে। আমন্ত্রণ নিমন্ত্রণের পার্টি, এসব ভালো লাগে তার। স্বাভাবিক, অল্প বয়সে তো এসব ভালোবাসবেই। ছেলের ঝামেলাও আয়ার উপরেই নির্ভর। সেই খাওয়ায়, সেই নাওয়ায়, সেই আবার স্কুলে নার্সারিতে গিয়ে দিয়ে আসে। রোজ কাঁধে যাবার সময় সে কোন সাত সকালে উঠে যেতে হয়। পার্বতী মানে আয়া এক টানে তুলে নিয়ে আসে তাকে বাথরুমে, আর অগ্নি ত্রাহি ত্রাহি চেঁচাতে থাকে। ভীষণ বিরক্ত হয় অপর্ণা, আর ঘুমেরও 12টা বেজে যায়। উঠে গিয়ে 2 থাপ্পড় লাগিয়ে বলে, আর যদি গলা দিয়ে একটু শব্দ বার করো দেখো কি করি। রোজই স্কুলে যেতে কান্না, অসভ্য ছেলে। চুপ করে যায় অগ্নি। একতলার ঘরে শুয়ে দোতলার এই প্রাত্যহিক ঘটনায় অনুরাধের বুকটা টনটন করে নাতির জন্য। বাড়িটা বড়ই, আশেপাশেও জমি প্রচুর। দোতলায় পাশাপাশি 2টি শোবার ঘর, বাকিটা খোলা ছাদ। একতলায় সম্পূর্ণ আলাদা বড় একটি শোবার ঘর, সঙ্গে বাথরুম আর বসবার ঘর, খাবার ঘর, রান্নাঘর, ভাড়ার ঘর ইত্যাদি। সবই বেশ দরাজ হাতে করা। তার মধ্যে ড্রয়িং রুমটা একটা বিরাট হল। সুন্দর করে সাজিয়ে নিয়েছে রঞ্জু, ডেকর দিয়ে সাজিয়েছে। অনুরাধা বললেন, এক কাজ করলে হয় না অপর্ণা? অগ্নি তো পাশের ঘরে নিজের খাটে আয়ার কাছে শোয়, তার চেয়ে আমার ঘরে শুলে হয় না? রোজ তোমাদের ঘুম ভেঙে যায়, অন্তত একটু আরামে ঘুমোতে পারবে। অপর্ণা বলল, যদি চান তাই হবে। ওই চিল চেঁচানি কি বন্ধ হবে তাতে? না হলেও তোমাদের কানে তো অতটা যাবে না। আমার তো চিরকালই খুব সকালে ওঠা অভ্যাস, আমার দিক থেকে কিছু অসুবিধাও হবে না।
অগ্নির খাটটা সেই সন্ধ্যাতেই নিচে নামিয়ে আনলো রঘু। দিদার কাছে শোবে বলে মহা ফুর্তি অগ্নির। অপর্ণার নিয়ম হচ্ছে 8টার মধ্যেই খাইয়ে শুয়ে দেওয়া। মর্নিং স্কুল তো, তা না হলে ঘুমটা পরিপূর্ণ হবে না। ঠিকই কাজ করে, কিন্তু সে খাওয়া শোয়া ঘুমানো ঘুম ভাঙানো সবটা নিয়েই এমন করে যে পার্বতীও বেশ 2-4টা অন্তর টিপ্পনি দেয়। উপরন্ত মাও এসে চড়চাপড় লাগায়। অগ্নিকে 8টার সময় খাইয়ে দেয় তার দিদা। পার্বতীর হাতে খেতেও কত যন্ত্রণা করে, ভাত ছড়িয়ে দেয়, পার্বতীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেদিন দিদার কোলে বসে টুনটুনির গল্প শুনতে শুনতে মুগ্ধ চিত্তে অন্যমনস্কভাবেই দিব্যি সমস্ত খাবার খেয়ে নিল। শুলো দিদার গলা জড়িয়ে ধরে আরও গল্প শুনবে সে। ঘুমিয়েও পড়ল নিঃশব্দে। ঘুমিয়ে পড়লে অনুরাধা তাকে আস্তে করে নিজের খাটে শুইয়ে দিল। সকালবেলা প্রথমে নিজে উঠে নাতির কপালে হাত রেখে বললেন, ও রাজপুত্র, এখনো তোমার ঘুম ভাঙল না? চোখ খুলল অগ্নি। দিদাকে মাথার কাছে দেখে মহা আনন্দ। দিদা বলল, এবার তো রাজপুত্রকে ঘোড়া নিয়ে যুদ্ধে যেতে হবে। ওঠো সোনামণি। কোলে তুলে নিয়ে চুমু খেলেন অনুরাধা। বাথরুমে ঢুকে দাঁত মাজিয়ে মুখ ধুয়ে দিলেন। খাবার খাইয়ে দিয়ে স্কুলের পোশাক পরিয়ে বললেন, এইবার যুদ্ধে যাওয়ার সময়, কিন্তু বীরের মতো যেতে হয়, যত কষ্ট হোক। বলতে হয়, না না, আমার কোনো কষ্ট হয় না। অগ্নি হেসে বলল, কই আমার ঘোড়া কই? অনুরাধা বলল, ওই যে ঘোড়া দাঁড়িয়ে আছে, দেখছো না? অগ্নি হি হি করে ছোট ছোট দাঁত বার করে জোরে জোরে হেসে উঠে বলল, মা, দিদাটা কিচ্ছু জানে না, ওটা তো পার্বতী। দিদা বলল, ছোট ছোট রাজপুত্রদের ঘোড়া ওই রকমই থাকে। আর শোনো, পার্বতীকে কিন্তু পার্বতী বলো না, বলবে পার্বতী দিদি। পার্বতী দিদি তোমার থেকে বড়। পার্বতীর হাতে হাত ধরিয়ে বলল, এবার ছোটাও ঘোড়া, এক ছুটে স্কুলে। ওই স্কুলটাই কিন্তু এখন তোমার যুদ্ধ করার জায়গা। হাসি মুখে চলে গেল অগ্নি। কয়েকদিন পরেই খেতে বসে রঞ্জু বলল, অগ্নিটা তো এখন আর কাঁদছে না স্কুলে যেতে, হঠাৎ কোন মন্ত্রে এত কি হয়ে গেল অপর্ণা? অপর্ণা বলল, যে মন্ত্রে তোমার ছেলে কান্নাকাটি থামিয়েছে, এই আমি বলে দিচ্ছি, সেই মন্ত্র ছেলের ভবিষ্যৎ ঝরঝরে করে দিচ্ছে। ভুরু বাঁকিয়ে তাকিয়ে রঞ্জু বলল, তার মানে? অপর্ণা একই ভঙ্গিতে বলল, তার মানে আদর দিয়ে মাথাটি তার চিবোনো হচ্ছে। তা কে চিবোচ্ছে? মা। আমার ছেলে, আমি তাকে শক্তপোক্ত করে মানুষ করতে চাই, এটা নিশ্চয়ই আমার পক্ষে কিছু অস্বাভাবিক চায় না? রঞ্জুর খাওয়া হয়ে গিয়েছিল। চেয়ার ঠেলে উঠতে উঠতেই বলল, ছেলে কিভাবে মানুষ করতে হয় সেটা আমার মা তোমার চেয়ে কিছু কম জানেন না। ছেলের খাবার সময় রোজ অনুরাধা এসে বসে, এটা খা ওটা খা করেন। সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল স্নান করতে। প্রাতঃস্নান তার চিরকালের অভ্যাস। তাড়াহুড়ো করে খাবার ঘরের দিকে যাচ্ছিলেন, ছেলের বউয়ের বাক্যালাপ শুনে থামতেই হলো। এরপর কি আর যাওয়া যায়? চুপ করে ঘরে এসে বসে রইলেন। ছেলে যে ক্রমেই তার দিদার ভক্ত হয়ে উঠেছে, এটা যে অপর্ণার খুব একটা ভালো লাগে না, প্রথমে না বুঝলেও পরে বুঝতে দিতে পারার মতোই ব্যবহার করেছিল অপর্ণা। ভারী অস্বস্তি লাগছিল অনুরাধার। নাতি স্কুল থেকে ছুটে এসেই আগে দিদাকে আদর করে। অনুরাধা বললেন, বাবু শোনো, ভালো ছেলেরা কিন্তু যেখান থেকে আসুক প্রথমেই তাদের মামুনির কাছে ছুটে যায়, তারপর আর সব। চুমু খেয়ে বলল, মনে থাকবে তো? এর আগেও একদিন অপর্ণা আর রঞ্জুর কয়েকজন বন্ধু নিমন্ত্রণ খেতে এসেছিল। রঞ্জু বলছিল, মা, আগে তুমি আমাকে যেরকম রোজ রান্না করে খাওয়াতে, আজ আমি নিউ মার্কেট থেকে মাটন এনে দেব, তুমি কিন্তু রান্না করবে। খুশি হয়ে অনুরাধা বলেছিলেন, কারা খাবে রে? রঞ্জু বলেছিল, ওই তো ওরা সব, আছেই বা কে এখানে, ফার্স্ট মুনসেফ, সাব জজ, সিভিল সার্জন এবং তাদের স্ত্রীরা। আমরা এখানে এসেছি পরে এরা সবাই আমাদের খাইয়েছেন, আমাদের আর হয়ে ওঠেনি, তাই ভাবলাম তুমি তো আছো যখন এখানে, তখন কোনো অসুবিধা হবে না।
খুশি হয়ে রেঁধেছিলেন অনুরাধা। মায়ের রান্না খেয়ে বড় হয়েছে রঞ্জু, মা ছাড়া কারোর রান্নায় মুখে লাগে না। ছেলে তার একই রকম আছে, মা অন্ত প্রাণ। মা যে একা একা তাকে কি কষ্ট করে বড় করেছেন সে কথা কি কখনো ভুলতে পারে? আত্মীয় স্বজন কি তাদের ছিল না? ছিল। একেবারে দাদু দিদা জাতীয় না থাকলেও বাবা বেঁচে থাকতে সেই সব আত্মীয়রা দিল্লি দেখতে এসেছিল। তাদের বাড়িতে উঠেছে, থেকেছে, খেয়েছে। মা কত যত্ন করেছেন। যেই বাবার মৃত্যু হলো সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। এসব অপর্ণার জানবার কথা নয়। শোনে বটে, কিন্তু হৃদয়ঙ্গম করতে পারে না। তার স্বামী যে মায়ের গুণে এত মুগ্ধ, এটা তার ভালো লাগে না। ছেলেটা যে দুদিনেই মা ছেড়ে ঠাকুরমার আঁচল ধরা হয়েছে, সেটাও তার ভালো লাগে না। অনুরাধা আশা মাত্রই যে সকলে তাকেই সংসারে কর্ত্রী হিসেবে মান্য করতে শুরু করেছে, এটা তার সবচেয়ে খারাপ লাগে। সংসারটা তো তার, অনুরাধার নয়। সেদিন নিমন্ত্রিত অতিথিরা আসবার বেশ খানিকটা পরে রঞ্জন এলো। পথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। অতিথিদের আদর আপ্যায়ন অপর্ণাই করল। অনুরাধা ভেবেছিলেন অপর্ণা তাকেও নিশ্চয়ই রঞ্জনের মা বলে ডেকে নিয়ে আলাপ করাবেন। সেজন্য ফিটফাট হয়ে প্রস্তুত হয়ে ঘোরাঘুরি করছিলেন। কিন্তু অপর্ণা ডাকল না। কেউ একজন বললেন, শুনলাম মিস্টার রায়ের মা নাকি এসেছেন। অপর্ণা বলল, হ্যাঁ। কয়েকদিন থাকবেন? কয়েকদিন কেন, চিরকালের জন্যই এসেছেন। তোমার সঙ্গে বেশ ভালো ব্যবহার করেন তো? অপর্ণা হেসে বলল, এসেছেন তো আমার বাড়িতে, তার বাড়িতে তো আর নয়, তাই আমার সঙ্গে কি আর করতে পারেন? তবে সমস্ত সংসারটাকে যেরকম নিজের মুঠোর মধ্যে নেবার চেষ্টা করছেন সেটা খুব বিরক্তিকর। আর নিজের ছেলেটি তো এখনো খোকা। হৈ হৈ করে রঞ্জন ঢুকল। কি কাণ্ড! আমার ভীষণ দেরি হয়ে গেল গাড়িটার জন্য। যাক, অপর্ণা তো ছিলই। আর আমার মা, মায়ের সঙ্গে আপনাদের আলাপ হয়নি? মা কই? নিজেই ডাকতে ডাকতে ভিতরে গেল। মা এসো, এরাই সব আমার সহকর্মী। ফিসফিস করে বলল, অবশ্য তোমার খুব ভালো লাগবে না, কারোর সঙ্গে কথা বলে আরাম পাবে না। এদের জীবনে পদমর্যাদাটাই সব। এরা সর্বসাধারণের সঙ্গে মেশে না। তোমার পুত্রবধূ কিন্তু তাই, একদম যাকে মফস্বলীও বলে ঠিক সেরকম। চলো চলো, আমার সুন্দরী গুণময়ী মাকে এবার দেখুক ওরা। মায়ের হাত ধরল। দিন ৩-৪ বাদে অনুরাধা বললেন, রঞ্জু, এবার তো আমাকে একবার কলকাতা যেতে হয়। রঞ্জু অস্থিরভাবে বলল, কেন কেন? অনুরাধা বললেন, কলেজের ছুটি তো ফুরোলো। আমি তো কলেজের কাজকর্ম কিছু বুঝিয়ে দিয়ে আসিনি। এক্সটেনশনটা নেব কি নেব না তা তো বলিনি। বা, তুমি তো এসেই বলে চাকরির সঙ্গে আর আমার সম্পর্ক শেষ। এবার তোর কাছেই থাকবো, মায়ের বদলে মেয়ে হয়ে। বলেছিলাম, কিন্তু কিছু কিছু কাজ তো বাকি রেখে এসেছি, আর সেগুলো বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আসা দরকার। কি জানি তুমি যে কি বলো আর কি করো কিছুই বুঝি না। বেশ রাগারাগি করল রঞ্জন। কিন্তু রঞ্জুকে ঠেকানো গেলেও নাতিকে ঠেকানো গেল না। সেই যে এসে হাত ধরল, তুমি যাবে না বলে আর তাকে ছাড়ানো গেল না। দরজায় গাড়ি এসেছে, জিনিস তোলা হয়ে গেছে, কিন্তু অগ্নির হাতের মুঠো থেকে আঁচল খসানো যাচ্ছে না। অবশেষে বললেন, ঠিক আছে, তুমি চলো আমার সঙ্গে। এইবার সে খুশি হলো। অপর্ণাকে চোখ টিপে বললেন, তুমিও চলো, স্টেশনে পৌঁছে দেবে। অগ্নিকে কোলে নিয়ে এবার অনুরাধা গাড়িতে উঠলেন। একটু দূরে যেতেই একটা মনোহারি দোকানের সামনে এসে গাড়ি থামিয়ে বললেন, শোনো অপু, ওকে কয়েক প্যাকেট চকলেট কিনে দাও তো, আর ও যা চায় তাই কিনে দাও। ওকেও নিয়ে যাও। সোনামণি, মায়ের সঙ্গে গিয়ে কিনে আনো তো তোমার যা যা পছন্দ। আকুল হয়ে বুকে চেপে ধরে চুমু খেলেন। অগ্নি নেমে গেল সরল বিশ্বাসে, আর সঙ্গে সঙ্গে গাড়িও দৌড়লো প্রাণপণে। সামনে পিছনে পড়ে রইল শুধু লম্বা রাস্তা, আর সব শূন্য, মন শূন্য, প্রাণ শূন্য।
জীবন শূন্য। অনুরাধা দুহাতে মুখ ঢাকলেন। শুনলেন প্রতিভা বসুর লেখা গল্প নিয়তি। গল্প নির্জনের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার আসছি একটা নতুন গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।